أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের 354 ধারা পর্যন্ত। এখন আমরা এগুলো একটু রিভিশন দেই, যেটা হচ্ছে 339 ধারা হতে 354 ধারা পর্যন্ত রিভিশন দিয়ে তারপর আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। দণ্ডবিধি আইনের 339 ধারা হচ্ছে অন্যায় নিয়ন্ত্রণ বা অবৈধ বাধা। এটা সংজ্ঞা বলছিলাম আমরা যে কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তির তার চলাচলের রাস্তা বা গমনের রাস্তা ইচ্ছাকৃতভাবে বাধা দেয়, তাহলে সেটা কি হবে? অবৈধ বাধা বা অন্যায় নিয়ন্ত্রণ হিসেবে গণ্য হবে। এটা হচ্ছে সংজ্ঞা 339। তার শাস্তি হচ্ছে 341 ধারা। আর দণ্ডবিধি আইনের 340 ধারা হচ্ছে অবৈধ অবরোধ বা অন্যায় আটক। যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট এলাকার বাহিরে যেতে দেয় না, আটক রাখে, তাহলে সেটা কি হবে? অবৈধ অবরোধ বা অন্যায় আটক হিসেবে গণ্য হবে। উদাহরণ দিয়েছিলাম আমরা কি, একটা ঘর হইতে পারে, দালান হইতে পারে, প্রাচীর হইতে পারে, কাঁটাতারের বেড়া হইতে পারে। শেষ একটা উদাহরণ দিয়েছিলাম যে সাপোজ আমাদের পুলিশ লাইনের বাউন্ডারির ভিতর হইতে পারে। একটা উদাহরণ হিসেবে দেখাইছিলাম যে যদি আপনাকে কেউ এই বাউন্ডারির বাহিরে যাইতে বাধা দেয়, তাহলে সেটা কি হবে? অবৈধ বাধা হিসেবে গণ্য হবে, অবৈধ অবরোধ হিসেবে গণ্য হবে। তার শাস্তি হলো কি? দণ্ডবিধি আইনের 342 ধারা। এখন দণ্ডবিধি আইনের 342 ধারায় বলা আছে 2 দিন পর্যন্ত হইলে সেটা 342, 3 দিন থেকে 9 দিন পর্যন্ত হইলে 343, আর 10 দিনের বেশি, 10 দিন হতে তার বেশি হইলে 344। আর যেই ক্ষেত্রে কোনো ব্যক্তিকে মুক্তির জন্য রিট করা হয়েছে অথবা তাকে জামিন দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি করলেন? সরকারি কর্মচারী, আপনি তাকে জামিন দিলেন না, কারাগারে আটক রাখলেন অথবা হেফাজতে আটক রাখলেন, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে 345 ধারা। 346 ধারা হচ্ছে গোপনে অবৈধ অবরোধ, অর্থাৎ এমন ভাবে অবরোধ করা যাতে কোনো ব্যক্তি বা সরকারি কর্মচারী কি করে, তাকে উদ্ধার করতে না পারে বা চিনতে না পারে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 346 ধারা। আর 347 ধারা পড়ছিলাম বলপূর্বক সম্পত্তি আদায় বা অবৈধ কাজে বাধ্য করার জন্য, এটার সাথে পড়ছিলাম আমরা 327, যে যদি আঘাত করে তাহলে 327, আর যদি অবরোধ করে বা অন্যায়ভাবে আটক করে রাখে তাহলে 347। আর 348 পড়ছিলাম হচ্ছে স্বীকারোক্তি আদায় করার জন্য, সম্পত্তি প্রত্যর্পণের জন্য যদি অবৈধভাবে অবরোধ করে তাহলে তার শাস্তি 348। এটার সাথে আমরা পড়ছিলাম হচ্ছে মিলাইয়া 330, যখন সরকারি কর্মচারী কি করে, স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যর্পণের জন্য আঘাত করে, তখন তার শাস্তি হবে কি? 330, 31। আর অবরোধ করে রাখলে 348 ধারা। তারপরে পড়ছিলাম 349 ধারা বল প্রয়োগ। বল প্রয়োগ পড়ছিলাম যে 3 ভাবে যদি গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে, তাহলে সেটা কি হবে? বল প্রয়োগ হবে। 3 ভাবে এটা কিটা? 3 ভাবে হচ্ছে প্রথমত নিজের দেহ দ্বারা, দ্বিতীয়ত কোনো বস্তুর মাধ্যমে, তৃতীয়ত কোনো প্রাণীর মাধ্যমে। যদি আপনার গতি পরিবর্তন করে, গতি রোধ করে, গতিশীল করে, তাহলে সেটা বল প্রয়োগ হিসেবে গণ্য হবে। এটা হলো সংজ্ঞা। 350 ধারা হইলো অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা। যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার সম্মতি ব্যতীত জখম, ক্ষতি বা ভীতি বা বিরক্তির সৃষ্টি করে, তাহলে সেই ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। উদাহরণ দিয়েছিলাম নোঙ্গর করা, নৌকা খুলে দেওয়া, গুড়ার পিঠে চাবুক মারা, কুকুর লেলিয়ে দেওয়া, অথবা কেউকে ধাক্কা দেওয়া, অথবা গোসলের পানিতে কি করা, গরম পানি অথবা নর্মাল পানিতে ঠান্ডা পানি ঢেলে দেওয়া, যাতে আপনার গতি রোধ, গতিশীল, গতি পরিবর্তন হয়। এটা হচ্ছে 350 সংজ্ঞা। 351 কি পড়ছি? আক্রমণের সংজ্ঞা। অর্থাৎ যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপরাধজনক বল প্রয়োগের উদ্দেশ্যে এমন কোনো ভাব, কথাবার্তা বা অঙ্গভঙ্গি, ন্যায়, ভয়ভীতি প্রদর্শন করে যেটা আক্রমণ করেছে বলে গণ্য হবে। এটার উদাহরণ কি দিয়েছিলাম যে মুষ্টি বন্ধ করে তাকে বলা যে আজকে তোমাকে মেরে দেব। এই যে আপনি মুষ্টি বন্ধ করে তাকে দিলেন, সেটা কি হবে? আক্রমণ হিসেবে গণ্য হবে। অথবা কুকুরের মুখের বন্ধনী খুলতে খুলতে বললেন কি, যে এই কুকুর দিয়ে আজকে তোমাকে কামড় দেব। অথবা কি করলেন, আপনি এই যে চাবুক ঘুরাইতে ঘুরাইতে বললেন যে আজকে তোমাকে এই চাবুক দিয়ে পিটুনি দেওয়া হবে।
এই যে আপনি যে অঙ্গভঙ্গি করলেন, আপনার কথার সাথে অঙ্গভঙ্গির যে একটা মিল আছে, সেটা কি হবে? আক্রমণ হিসেবে গণ্য হবে 351 দ্বারা। এটা হচ্ছে কি সংজ্ঞা। তাহলে 349, 350, 351 এই তিনটেই হচ্ছে সংজ্ঞা। 49 হচ্ছে বল প্রয়োগের সংজ্ঞা, 50 হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা, আর 351 হচ্ছে আক্রমণের সংজ্ঞা। দণ্ডবিধান 352 দ্বারা হচ্ছে 350 অপরাধমূলক বল প্রয়োগ এবং 351 আক্রমণের শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 352 দ্বারা। আর 353 দ্বারা হচ্ছে সরকারি কর্মচারীকে তার কর্তব্য সম্পাদনকালে যদি না আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ করা হয় তাহলে 353। আর 354 পড়ছিলাম হচ্ছে শ্লীলতা হানির উদ্দেশ্যে কোনো নারীর উপর আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। এটার উদাহরণ দিছিলাম কি, তার চুল কেটে দেওয়া। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে দণ্ডবিধি আইনের 355 দ্বারা। গুরুতর উত্তেজনা ব্যতীত কোনো ব্যক্তিকে অপমান করার জন্য আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ করা। তাহলে গুরুতর উত্তেজনা ব্যতীত অর্থাৎ যেখানে কোনো উত্তেজনা নাই, কোনো কিছু নাই, আপনি কি করলেন, হঠাৎ করে একজন ব্যক্তিকে অপমান করার উদ্দেশ্যে আক্রমণ করলেন বা অপরাধমূলক বল প্রয়োগ করলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 355 দ্বারা। এখন এটার উদাহরণ আমরা কি দিতে পারি? যেমন আপনি একজন লোক যাইতেছে, আপনি তাকে দেখে মনে করেন যে একটা কথা বললেন, কথার সাথে কি হইলো, আপনার কিছু অঙ্গভঙ্গি আছে। অঙ্গভঙ্গি কি? যে তাকে অপমান করা, উত্ত্যক্ত করা, ভীতি সৃষ্টি করা। এই যদি আপনার কার্য হয় তাহলে সেটার জন্য শাস্তি হবে কি 355 দ্বারা। অর্থাৎ আপনি এমন একটা কাজ করছেন যেটার জন্য সে কি হবে, অপমান বোধ করবে, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 355 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 356 দ্বারা বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা। বাহিত সম্পত্তি, যেটা আমরা অনেক ক্ষেত্রে চুরির ক্ষেত্রে নেই, যে পরিহিত বাহিত সম্পত্তি চুরি, কিন্তু এটা মূলত হচ্ছে চুরি না। বাহিত সম্পত্তি চুরি করিবার উদ্যোগে আক্রমণ অথবা অপরাধমূলক বল প্রয়োগ। অর্থাৎ চুরি করার উদ্দেশ্যে কি করছে, আক্রমণ করছে, কিন্তু মূলত কিন্তু চুরি করে নাই। আপনারা কি করলো, আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন, সে আপনাকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে আপনার হাতের ব্যাগটা নিয়ে চলে গেল। যেটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হয়, যে তাদের ভ্যানিটি ব্যাগটা আছে, অথবা আপনি কি করলেন, বাজার ব্যাগটা নিয়ে যাচ্ছেন, বাজার ব্যাগের ভিতরে আপনার কি আছে, কিছু সম্পত্তি আছে। এই যে সম্পত্তি, সেটা কি আপনার সাথে, কিন্তু এটা কিন্তু পরিহিত না। আপনার সাথে, যেমন আপনার হাতে হইলে কি হয়, এটা আপনার সাথে আছে, সাথে থাকা হইছে কি পরিহিত হিসেবে গণ্য হবে। কিন্তু বাহিত, বাহিত মানে কি, যে আপনার শরীরের মধ্যে এটা একবারে এই যে কাপড়ের মতো পরা না, এটা হচ্ছে আপনার হাতে আছে। এই জিনিসটা যখন আপনি নিয়ে যাবেন তখন সেটা কি হবে 356 দ্বারা। এখন আমরা অনেকে মনে করি কি এটা হচ্ছে চুরির শাস্তি, মূলত এটা চুরির শাস্তি না, এটা হচ্ছে আক্রমণ বা বল প্রয়োগের শাস্তি। যখন আপনি বাজার ব্যাগে কিছু টাকা নিয়ে, যেমন আমাদের অনেক কিছু ইন্টেলিজেন্ট ব্যক্তি আছে, এরা কি করে, ব্যাংকে টাকে টাকা তুলে, টাকা তুলে এটা বাজার ব্যাগের ভিতরে নেয় অথবা ভ্যানিটি ব্যাগের ভিতরে নেয়, নিয়ে কি করে সে যাইতে পারে। কিন্তু যে চোর সে তো জানে যে উনি কোন জায়গার মধ্যে জিনিসটা রাখছে, তখন সে কি করে, হঠাৎ করে গিয়ে উনার এই ব্যাগেটা ধরে টান দেয়, টান দিয়ে যায়। এই যে বল প্রয়োগ করলো, হে কি করলো, তার দেহ দ্বারা তাকে বল প্রয়োগ করলো। সে যখন এটা টান দিল, তার শরীরে একটা গতি পাইলো। এই যে তার দেহর যে টান, এই টানের ফলে আপনি কি হলেন, আপনি নিয়ন্ত্রণ হারাই দিলেন, পড়লেন, আঘাতপ্রাপ্ত হইলেন, ক্ষতি হইল। এই জন্য তার শাস্তি হবে কি 356 দ্বারা। এটা কিন্তু মূলত চুরি না, চুরির উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ করা। অর্থাৎ সে যে আপনার এই ব্যাগটা টান দিল, এটা হচ্ছে কি সে বল প্রয়োগ করলো, এই জন্য তার শাস্তি হবে 356 দ্বারা। বোঝা গেছে? স্যার এই ব্যাগটা যদি নিয়ে যায়? ব্যাগটা তো নিয়েই যাবে, ব্যাগটা নিয়ে গেলে তো চুরি হবে না স্যার? তখন এটা চুরির মধ্যে যাবে, যখন চুরি হবে তখন এটা চুরির মধ্যে যাবে। কিন্তু মূলত হচ্ছে কি, সে আপনাকে 356 কি বলছে, যে আক্রমণ করা। যখন এটা চুরি হয়ে যাবে, চুরি হয়ে যাওয়ার পরে এটা চুরি হবে। অনেক সময় দেখা গেছে যদি এটা ক্ষেত্র বিশেষে হয়, তখন দেখা গেছে যদি আপনাকে ভয়ভীতি দেখায়, চাকু দেখায়, তখন এটা দস্যুতার মধ্যে চলে যাবে। আবার দেখা গেছে যদি আপনাকে ভয়ভীতি না দেখায় তাহলে এটা 379-80 মধ্যে চলে যাবে।
সাথে আপনি দিবেন কি 356 দ্বারা। স্যার যেহেতু তাহলে এটা যদি নিতে না পারে তাহলে হবে এই 356, আর নিয়ে 356, গেলে আর নিতে না নিয়ে পারলে গেলে 356, যদি ঠিক নিতে আছে না স্যার। পারে তাহলে 356। চিন্তাই করি নাকি মানে কি নাসিন আপা, বুঝলাম না। ছিনতাইকারী? না না, এটা ছিনতাইকারী না। ছিনতাইকারী হচ্ছে কি, যখন আপনাকে সে কি করবে, তাৎক্ষণিক আপনাকে গুরুতর আঘাত বা মৃত্যুর ভয় দেখাবে, অর্থাৎ একটা চাকু নিয়ে এসে বললো যে ব্যাগ দিয়ে দাও, সেটা তখন ছিনতাইতে চলে যাবে। কিন্তু ব্যাগটা টান দিল, টান দেওয়ার ফলে কি হইলেন, আপনি পড়ে গেলেন, আঘাতপ্রাপ্ত হইলেন, এটার জন্য হচ্ছে 356, যখন ব্যাগটা নিতে না পারে। আর যদি নিয়ে যায় তাহলে সেটা কি হবে, চুরি হবে। আর তখন যদি আপনাকে কি করে, চাকু দেখায়, মৃত্যু ভয় দেখায়, তাহলে আবার দর্শকতা চলে যাবে 392-তে। স্যার আমরা তো এই এই ধারাটার উপর যদি এটা আলোচনা করি, যেমন বাসের মধ্যে অনেক সময় ফোন হাত থেকে টান দিয়ে নিয়ে চলে যায়, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে ট্রেনের মধ্যে, ট্রেনের যে চলন্ত ট্রেনে লাঠি দিয়ে আঘাত করা তারপরে নিয়ে চলে যায়। এটা হচ্ছে কি, আমি আপনার একবার সহজ উদাহরণ দিই। ছু মেরে নিয়ে যাওয়া, বুঝা গেল? জি ছু মেরে নিয়ে যাওয়া, যেমন বাজ পাখি কি করে, আইসা মুরগির বাচ্চাটা চু মেরে এসেই নিয়ে চলে যায়, কোনো ভয়ভীতি নাই, হুমকি দমকি নাই, কিন্তু জিনিসটা সে নিয়ে চলে গেছে। জি এটা হচ্ছে চু মেরে নিয়ে যাওয়া। আর যদি নিতে না পারে তাহলে কি 356। আর নিয়ে গেলে তখন যেই ধারার মধ্যে আসে, যদি চুরি হয় তাহলে চুরি, দস্যুতা হলে দস্যুতা, অর্থাৎ এটা ক্যাটাগরির উপরে নির্ভর করবে। কথা বোঝা গেল? বুঝতে পারছি স্যার। এইগুলা বেশিরভাগ সময় ওই যে ঈদ প্রাসঙ্গিক সময়ে এই ঘটনাগুলো ঘটে। ব্যাংকের থেকে টাকা এই পয়সা যে তুলে দুই এই যে চারজনে এখন শুরু মিল্লা হয়ে গেছে, টাকা। অলরেডি অলরেডি এখন শুরু হয়ে হ্যাঁ, গেছে। আমরা ডিউটি নামায় দিয়েছি। হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে। তারপরে এই যে আমাদের কিছু ওসি স্যাররাও ক্লোজ হয়েছেন, ঠিক আছে? তো এটা তো আর জানেনি, এটা বলার দরকার নাই। তো অলরেডি এটা শুরু হয়ে গেছে, অতএব এগুলা বিষয়ে যারা ডিউটিতে থাকবেন সতর্ক থাকবেন, ঠিক আছে? তারপর হইলো দণ্ডবিধি আইনের 357 ধারা। দণ্ডবিধি আইনের 357 ধারা হচ্ছে অবৈধভাবে অবরোধ করার উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ করা। অবৈধভাবে অবরোধ করার উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ করা, তার শাস্তি হচ্ছে 357 ধারা। তাহলে যখন কোনো ব্যক্তিকে অবরোধ করা জন্য বল প্রয়োগ করবে, তাহলে সেটার শাস্তি হবে 357। এবং এটার উদাহরণ কি হইল, এটার উদাহরণ দিবেন হচ্ছে এইভাবে, যে আপনাকে কি করবে, অবৈধভাবে অবরোধ করবে বা আটক করে রাখবে। অবৈধভাবে অবরোধ করবে বা আটক করে রাখবে, এই জন্য তো এখন আপনাকে বললেই তো আপনি চলে যাবেন না। চলে যাবেন? যাবেন না। তখন না, আপনাকে নেওয়ার জন্য সে কি করবে, হুমকি দমকি ভয়ভীতি দিবে বা জোরপূর্বক কোনো কিছু করবে, বা কিল ঘুষি এক দুইটা মারতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই যে আপনাকে অবরোধ করার জন্য যে কি করলো, কিল ঘুষি মারলো বা আক্রমণ করলো বা বল প্রয়োগ করলো, এই জন্য তার শাস্তি হবে 357 দ্বারা। মূল উদ্দেশ্য কি, অবরোধ করার জন্য আক্রমণ বা বল প্রয়োগ করা। উদাহরণগুলো মনে রাখবেন। 358 দ্বারা গুরুতর উত্তেজনাবশত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে গুরুতর উত্তেজনাবশত যদি কোনো ব্যক্তিকে আক্রমণ করে বা বল প্রয়োগ করে, তাহলে তার শাস্তি হবে 358 দ্বারা। এটার সাথে আমরা একটা মিলাইতে পারি হচ্ছে কি 334 দ্বারা। 334 দ্বারা কি বলছে, বলেন, একজন বলেন 334-এ কি বলছে? ওই যে প্ররোচনা দিয়ে ইচ্ছাগত ভাবে কাউরে আঘাত করছে। হ্যাঁ, এটা তো ঠিক আছে। গুরুতর ও আকস্মিক উত্তেজনা বশত প্ররোচিত হয়ে হ্যাঁ, উত্তেজনা, হঠাৎ ইচ্ছাকৃতভাবে আঘাত। উত্তেজনা বশত কোনো ব্যক্তিকে আঘাত করা। উত্তেজনা বশত কোনো ব্যক্তিকে আঘাত করলে তার শাস্তি হচ্ছে 334, গুরুতর আঘাত করলে 335। আর এটা কি করছে, আপনাকে গুরুতর উত্তেজনা বশত কি করছে, আপনাকে আক্রমণ করছে বা বল প্রয়োগ করছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি 358 দ্বারা। কারণ যখন গুরুতর উত্তেজনা বশত কোনো কিছু করে, তখন তার শাস্তি হয় একটু কম, 358 দ্বারা। এই গেল হচ্ছে কি অবরোধ এবং অন্যায় নিয়ন্ত্রণ, অন্যায় আটক সম্পর্কিত বিষয়, এইটুকু পর্যন্ত।
এখন আমরা যে চ্যাপ্টার শুরু করব এটা হচ্ছে মনুষ্য হরণ, অপহরণ, দাসত্ব ও জবরদস্তিমূলক শ্রম সম্পর্কিত। এটা আমাদের পুলিশের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এগুলা যদিও এখন দণ্ডবিধিতে আছে, কিন্তু এখন বর্তমানে এইসব কার্য সম্পূর্ণটা চলে গেছে হচ্ছে কি মানব পাচার আইনে। এই অপরাধগুলো সম্পূর্ণটা চলে গেছে মানব পাচার আইনে। কিন্তু এখন যেহেতু দণ্ডবিধি আইন থেকে বিশেষ আইনগুলো তৈরি, অতএব দণ্ডবিধি আইনগুলো আমাদের জন্য জানা হচ্ছে অত্যাবশ্যক। কারণ কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার বিশেষ আইনটা হইলো এটা যদি আমরা দণ্ডবিধি না জানি, না পড়ি, বিশেষ আইনটা জানতে পারবো না। 359 দ্বারা হচ্ছে মনুষ্য হরণের সংজ্ঞা। এখানে মনুষ্য হরণের সংজ্ঞা কি দিছে? দিছে হচ্ছে যে মনুষ্য হরণটা কার খান নিকটতাকি হয়। মূলত মনুষ্য হরণের কোনো সংজ্ঞাই দেয় নাই, কিন্তু যদিও বলা আছে এখানে মনুষ্য হরণের সংজ্ঞা। মনুষ্য হরণ কি একটু বলেন তো দেখি আপনারা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মানে তার আইনানুগ অভিভাবক আর কি আইনানুগ অভিভাবক হতে যদি কোনো অসৎ উদ্দেশ্য যদি থাকে, সেটা হইতে পারে বাংলাদেশ থেকে বা অন্য কোথাও যদি নিয়ে যায়, মানে বাইরে যদি নিয়ে যায়, সেটাও মনুষ্যহরণ হবে। মনুষ্য হরণটা কার উপরে হয়? আইনানুগ অভিভাবক হতে যদি কোনো ব্যক্তিকে নিয়ে যায়। এটা তো এক প্রকারে ধরতে গেলে আমরা যেমন এই ওই যে বিদেশে যে পাচার করে লোক, ওটা ইয়া করতে পারি, বুঝতে পারি না স্যার, যে কাউরে লুক টুক দেখায়া মনুষ্য হরণ এক কথায় মনে তারে রাখবেন, মনুষ্য হরণ হয় শিশুর উপরে। মনুষ্য হরণ হয় শিশুর উপরে, অপহরণ হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর। যখনই কোনো প্রশ্নে দেখবেন যে মনুষ্য হরণ আছে, তখনই বুঝতে হবে যে এটা কোনো শিশুকে ইন্ডিকেট করতেছে যার বয়স 16 বছরের কম। বোঝা গেল? মনুষ্য হরণ যেখানেই শব্দ পাইবেন সেখানেই বুঝবেন যে এটা কোনো শিশুকে ইন্ডিকেট করতেছে। আর অপহরণ হইলে প্রাপ্তবয়স্ক, অপহরণ হইলে প্রাপ্তবয়স্ক, আর মনুষ্য হরণ হইলে শিশু। অর্থাৎ যদি কোনো ছেলে হয় তাহলে ছেলের বয়স হবে 14 বছরের কম, আর মেয়ে হইলে 16 বছরের কম। এখন যদি আপনাকে প্রশ্ন করে, যেমন এই দণ্ডবিধি আইন থেকে আপনাকে প্রশ্ন দিল যে 13 বছরের ছেলে রহিম, 13 বছরের ছেলে রহিমকে তার পিতার নিকট অনুমতি ব্যতীত তার মা গোপনে নিয়ে চলে যায়, তাহলে তার মায়ের অপরাধ কি? বলেন। তাহলে তো তার মা তার অভিভাবকের অনুমতি ব্যতীত যেহেতু নিছে, তাহলে তো সে ইয়া করছে, মনুষ্য হরণ করছে। মনুষ্য হরণ করছে, বয়সটা মনে রাখবেন। মনুষ্য হরণ করছে, তার শাস্তি হবে কি 361 হ্যাঁ মানে 360 কি 63? 363 দ্বারা। এখন যাই হোক, মনুষ্য হরণটা তো বুঝলেন যে ছেলে হইলে 14 বছর, মেয়ে হইলে 16 বছর, ঠিক আছে? অথবা অপ্রকৃতিস্থ ব্যক্তি, অথবা অপ্রকৃতিস্থ ব্যক্তি, পাগল, মস্তিষ্ক বিকৃতি এইরকম ব্যক্তি যদি হয়, তাহলে তাকে যখন তার অভিভাবক বা গার্ডিয়ানের নিকট হতে অনুমতি ব্যতীত নিয়ে যাবে, সেটা কি হবে? মনুষ্য হরণ হবে। তাহলে দণ্ডবিধি আইন 359 দ্বারায় বলছে মনুষ্য হরণ। মনুষ্য হরণ দুই প্রকার। আমার সাথে সাথে মনে মনে বলবেন, মনুষ্য হরণ দুই প্রকার। এক, বাংলাদেশ হতে মনুষ্য হরণ। দুই, আইনানুগ অভিভাবক হতে মনুষ্য হরণ। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে মনুষ্য হরণ কয় প্রকার, তাহলে আপনি লিখবেন দণ্ডবিধি আইনের 359 দ্বারা মোতাবেক মনুষ্য হরণ দুই প্রকার। এক, বাংলাদেশ হতে মনুষ্য হরণ। দুই, আইনানুগ অভিভাবক হতে মনুষ্য হরণ। তারপরে বলছে দণ্ডবিধি আইনের 360 দ্বারা বাংলাদেশ হতে মনুষ্য হরণ। বাংলাদেশ হতে মনুষ্য হরণ কি? যখন আপনি কোনো ব্যক্তির তার অভিভাবকের অনুমতি ব্যতীত বাংলাদেশের বাহিরে নিয়ে যাবেন, তখন সেটা কি হবে? বাংলাদেশ হতে মনুষ্য হরণ হিসেবে গণ্য হবে 360 দ্বারা। এটাও কিন্তু সংজ্ঞা। তারপরে কি বলছে? দণ্ডবিধি আইনের 361 দ্বারা
আইনানুগ অভিভাবক হতে মনুষ্যহরণ। যদি কোনো ব্যক্তি ছেলের বয়স 14 বছরের কম হয়, মেয়ের বয়স 16 বছরের কম হয়, বা অপ্রকৃতিস্থ ব্যক্তি হয়, তার অভিভাবকের অনুমতি ব্যতীত নিয়ে যায়, তাহলে সেটা কি হবে? আইনানুগ অভিভাবক হতে মনুষ্যহরণ হিসেবে গণ্য হবে 361 দ্বারা। বয়সগুলা মনে রাখবেন, ছেলের বয়স 14 বছর, মেয়ের বয়স 16 বছর, এবং অপ্রকৃতিস্থ স্যার, ব্যক্তি। স্যার এখানে যে একটা কথা বলছে যে আইনসম্মত, ওই যেটা বললেন যে আইনসম্মত বা আইনানুগ অভিভাবক, ওই অভিভাবকের তত্ত্বাবধান, মানে এটা স্যার বলতে কি বুঝাইছে? আপনি কি বিয়ে করছেন? জি স্যার, করছি তো। করছেন? ছেলে আছে? ছেলে মেয়ে আছে? জি স্যার। সন্তানাদি আছে? জি স্যার। আচ্ছা, এখন আপনার ছেলের দায়িত্ব কার? আপনার না? জি স্যার। এখন যখন আপনার ছেলেকে, সাপোজ আপনার ওয়াইফের কথাই বলি, আপনার ওয়াইফ থাকে তার বাপের বাড়ি, আপনি আপনার ছেলে নিয়ে থাকেন আপনার বাড়িতে। এখন আপনার ওয়াইফ আসলো কি করতে? আইসা আপনাকে না বলেই ছেলেকে নিয়ে তার বাড়িতে চলে গেল, আপনি জানেন না, জি তাহলে স্যার। সেটা কি হবে? সেটা তো স্যার মনুষ্যহরণ হবে। মনুষ্যহরণ হবে। কারণ কি? এটা আপনি তো হচ্ছেন আপনার অভিভাবকের ছেলের, সম্মতি ব্যতিক্রমে নিয়ে গেছে। হ্যাঁ, যেহেতু আপনি কিন্তু হচ্ছেন কি আপনার, আমি যেটা জানতে চাইছি স্যার, ওই যে আপনি বললেন না যে মনুষ্যহরণ দুই প্রকার, একটা হচ্ছে বাংলাদেশ হতে, আর একটা হচ্ছে আইনসম্মত অভিভাবক তত্ত্ব হতে। যে ওইটাই তো আইনসম্মত। বুঝাইতেছি, ওইটাই বলতেছি, আচ্ছা ওইটাই আচ্ছা। আপনাকে বলতেছি। এখন অভিভাবককে, আপনার ছেলের অভিভাবক আপনি না? জি স্যার। এবং তার দেখাশোনা কে করে? আপনি করেন। জি। এই যে আপনি যে আপনার ছেলের দেখাশোনা করেন, এটাই হচ্ছে তত্ত্বাবধান। ও আচ্ছা, বুঝছি স্যার। নাসরিন আপা তার ওয়াইফ অভিভাবক না, কারণ তার ওয়াইফ যেহেতু তার বাবার বাড়ি চলে গেছে, তাহলে সে আর অভিভাবক নাই। যখন তারা স্বামী স্ত্রী একসাথে থাকবে তখন অভিভাবক। আপনি আপনার বাচ্চা নিয়ে এখন আপনার বাসায় আছেন, আপনার স্বামীর সাথে আপনার মিলমিশ নাই, তাহলে আপনার সন্তানের অভিভাবক কে? আপনার স্বামী নাকি আপনি? আপনি হচ্ছেন আপনার সন্তানের অভিভাবক। যখন আপনারা স্বামী স্ত্রী একসাথে থাকবেন, স্বামী স্ত্রী যখন সেন্টু একসাথে থাকবেন, তখন আপনারা স্বামী স্ত্রী উভয় হচ্ছেন কি? সন্তানের অভিভাবক। কিন্তু ও যখনই স্যার, আপনারা, শেষ করতে দেন, পরে কথা বলেন, যখনই আপনারা স্বামী স্ত্রী কি হবেন? বিচ্ছিন্ন হবেন, দুইজন দুই প্রান্তে চলে যাবেন, তখন বাচ্চা যার নিয়ন্ত্রণে থাকবে, আদালত যার নিয়ন্ত্রণে দিবে, তখন সে হচ্ছে আইনানুগ অভিভাবক। তখন অপোজিট যে মা হোক আর বাবা হোক, সে যখন উক্ত ব্যক্তির, তার স্বামী হোক, স্ত্রী হোক, বৈধ ও অভিভাবক হোক, তার অনুমতি ব্যতীত এই বাচ্চা নিয়ে যাবে, তখন সে কি হবে? মনুষ্যহরণের অপরাধী হবে। হ্যাঁ, রেদওয়ানুল করিম বলেন। রেদওয়ানুল করিম কি বলতে চাইছিলেন বলেন। সেন্টু ভাই তো বুঝছে, একটু আমাদেরকে বুঝাই দিক। বাংলাদেশে তো মনুষ্যহরণ হয়েছে এটা, একদম তারপরে সহজ হিসাব। 2023 কি 24-এর দিকে চীনা নাগরিক বাংলাদেশে একটা মেয়েকে বিয়ে করে দেশে আসছিল। তাদের মধ্যে একটা আইনের জটিলতা বাড়ছিল, পরে কিন্তু চীনা নাগরিক মামলা করছিল তার ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়ার জন্য। তখন মেয়ে পক্ষ একবার যাইতেছে, আরেকবার যাইতেছে না, তখন কিন্তু এই মেয়ে আদালত চীনা নাগরিকের পক্ষে রায় দেওয়ার পরে কিন্তু মেয়ের মা কিন্তু জোর করে বাংলাদেশে লাইকে দিয়ে বসাইছিল। এটাও কিন্তু ধরতে পারেন, আমরা মনুষ্যহরণ ধরতে পারেন, যদি এখানে সারে যে বয়স হয়েছে 16 কি 14 এই বয়সের ভিতরে থাকে। আদালত রায় দিছে যখন সে জোর করে রেখে দিবে, মানে কি বুঝাইলেন? তো বুঝলাম যে না। মানে আদালত, মানে দুজনের সেপারেশন হয়ে গেছে, হুম। দুজনের সেপারেশন হয়ে গেছিল, পরে কিন্তু বেশ কিছুদিন হলে মামলাটা লড়া হয়েছিল। তখন চীনা নাগরিক আদালতের কাছে বারবার দ্বারস্থ ছিল যে আমার কন্যা সন্তান আমি আমার দেশে নিয়ে যাব। তখন মেয়ের মা কিন্তু দিবার চাইছিল না, যে সন্তান তো আমারও, আমি তোমার সাথে দিব না। তখন এক প্রকারে মেয়ের মা জোর করে রেখে দেবার চাইছিল হুম। বাপের কাছ থেকে। হুম। তো সে উল্টা মামলা করছিল, কিন্তু তার মামলা গ্রান্টেড হয় নাই। পরে এক প্রকারে ওই চীনা নাগরিক যে সে পাইছিল। তো এরকমটা যদি হয়, আমরা টানি যে মেয়ের মা যেহেতু রায় পাইছে না, তারপরে জোর করে রেখে দিবার চাইছিল, তো এটার আমরা মনুষ্যহরণ করতে পারি। শুনেন, রাইকা দেওয়া চাওয়া আর রাইকা দেওয়ার মধ্যে পার্থক্য আছে তো ভাই। একটার যদি মধ্যে আরেক, রাখা দিতই তখন তো মনুষ্যত্ব দিত না। শুনেন, এটা হচ্ছে কি জবরদখল, ওইটা মনুষ্যত্ব হরণ না, এটা হচ্ছে জবরদখল। কারণ সে তো জানছেই যে সে নিয়ে গেছে। অগ্রসর হইতে হবে, অগ্রসর। আপনার মনুষ্য হরণ হইতে হবে কি? আপনি জানেন না। যেমন চুরি, যখন আপনার অস্থাবর সম্পত্তিটা চুরি হয়, তখন কি আপনি জানেন যে আপনি এটা চুরি করে নিয়ে গেছে? জানেন না।
ঠিক মানে তেমনি মনুষ্য টোটালি আমার মানে জানার বাইরে বা হচ্ছে কি আমাকে না জেনে বা আমার অসম্মতি, আমার সম্মতি ব্যতীত। সঠিক। আর ওইটা হচ্ছে জোর করে রাখা, এটার থিওরি হচ্ছে ভিন্ন। আপনি ওই এক থিওরির আরেক থিওরির মধ্যে ঢুকেন না, নইলে কিন্তু পরে সামাল দিতে পারবেন না। তাহলে দণ্ডবিধি আইনের 360 ধারা হচ্ছে বাংলাদেশ হতে মনুষ্যহরণ। অর্থাৎ কি করছেন আপনি, অভিভাবকের অনুমতি ব্যতীত বাংলাদেশের সীমানার বাইরে যখন নিয়ে যাবেন সেটা কি হবে, বাংলাদেশ হতে মনুষ্যহরণ। আর 361 ধারা হচ্ছে আইনানুগ অভিভাবক বা তত্ত্বাবধান বা তত্ত্বাবধানের নিকট। এখন এটা কি শুধু বাবা মাই তত্ত্বাবধায়ক হয়? দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু যে কেউ হইতে পারে। অর্থাৎ এই বাচ্চাটা যা নিয়ন্ত্রণে আছে সেই হচ্ছে কি তার অভিভাবক বা তত্ত্বাবধায়ক। যখনই আপনি তার অনুমতি ব্যতীত নিয়ে যাবেন তখন সেটা কি হবে, 361 দ্বারা আইনানুগ অভিভাবক হতে মনুষ্যহরণ হিসেবে গণ্য হবে। এটা কিন্তু সংজ্ঞা। তারপরে হচ্ছে দণ্ডবিধি আইনের 362 দ্বারা অপহরণ। যেই ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে জোরপূর্বক প্রতারণামূলক ভাবে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় সেই ব্যক্তি অপহরণ করেছে বলে গণ্য হবে। এটা কি বুঝছেন বলেন? যেই ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে জোরপূর্বক প্রতারণামূলক ভাবে প্রলোভন দেখাইয়া আর্থিক সুবিধা দিয়া তাকে কি করছে, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করছে, তাহলে সেইটা কি হবে, অপহরণ হিসেবে গণ্য হবে। বলেন এটা কি বুঝছেন? এটা যদি স্যার আমার থিওরিতে বলি তাহলে আমি বলবো যে অনেক সময় মানুষকে এই যে পাচার করে দেয় যে তোমারে ভারত নিমো ইয়া বা সৌদি আরব পাঠাবো, এখানে তুমি লাখ টাকা বেতন পাইবা, দেশের সুবিধা বাপ মারা টাকা পয়সা পাঠাইতে পারবা, তোমার এই কাম দিমো থাকতে পারবা, ওইখানে নেওয়ার পরে এর কিডনি মিডনি খুলে বিচ্ছে চালাবা যাই করে করে, এটা হইতে পারে। কিডনি মিডনি বেচা হয়েছে, কিডনি মিডনি বেচবেন পরে, আগে তারা যে আপনি নিয়ে গেলেন প্রলোভন দেখাইয়া যে তুমি লাখ টাকা বেতন পাইবা, লাখ টাকা বেতন পাইবা, তার আর্থিক অসচ্ছলতারে পুঁজি করি আপনি কি করছেন, তার প্রলোভন দেখাইয়া যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করবেন সেটা কি হবে, অপহরণ হিসেবে গণ্য হবে। ঠিক আছে? তাহলে অপহরণের সংজ্ঞা হলো, কি জোর করে বাধ্য নাকি স্যার, জোর করে বাধ্য হবে? হ্যাঁ জোরও আছে, জোরপূর্বকও আছে, প্রতারণাও আছে, প্রলোভনও আছে। এইভাবে যদি আপনি তারে নিয়ে যান, অর্থাৎ কি আপনার যখনই তার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করবেন সেটা অপহরণ হিসেবেই গণ্য হবে। কথা বুঝছেন? যদিও এই অপহরণের সংজ্ঞাটা আপনার মানব পাচার আইনের 4 ধারা, মানব পাচার আইনের 4 ধারা স্পষ্ট অনেক সুন্দরভাবে দেওয়া আছে যে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে জোরপূর্বক প্রতারণামূলকভাবে তার আর্থিক অসচ্ছলতার সুযোগ সুবিধা নিয়ে বা তাকে কোনো সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে তখন তাকে মানব পাচার বলে। ওই মানব পাচারের কথাটা জায়গায় আপনি কি করবেন, অপহরণটা বসাই দিবেন। বোঝা গেল? আচ্ছা স্যার, জি স্যার বোঝা গেল। এখন ধরেন স্যার, ঢাকা থেকে একটা লোকের এই লুপ টুপ দেখায়া বা হচ্ছে এক প্রকার প্রতারণামূলক ভাবে খুলনা নিয়ে গেল, নেওয়ার পরে ওইখানে যাওয়ার পরে তারা মানে অত্যাচার করলো, তার উপরে কইরা মাইরা লাইলো, মাইরা লাইলো। মাইরা লার পরে এত মরে গেছে গা। এখন তো স্যার এটা তো অপহরণ হইবো, আবার তো হত্যা মামলা হইতো না, যেহেতু হ্যাঁ, মাইরা লাইছিস, দুইটাই তো এক মনে হয়। ওই যে ওই যে সামনে আসতেছি, একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, ওই যে সামনে আসতেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। একটু ধৈর্য ধরেন, পাই যাবেন, এই যে 2 মিনিটের ভিতরে পাই যাবেন, কোনো সমস্যা নাই। তাহলে 362 দ্বারা হচ্ছে কি অপহরণের সংজ্ঞা। তারপরে হচ্ছে দণ্ডবিধানের 363 দ্বারা মনুষ্য হরণের শাস্তি। তাহলে এই মনুষ্য হরণের শাস্তি কি 359 দ্বারা নাকি 360 361 দ্বারা? কোনটার শাস্তি হচ্ছে 363 দ্বারা? 363 দ্বারা 59, 363, 60, 61 তিনটা শাস্তি হচ্ছে গা 363 দ্বারা। 60 61, 60 61 শাস্তি হচ্ছে 60, 363। 63 দ্বারা স্যার। হম, 360 এবং 361 দ্বারা শাস্তি হচ্ছে 363 দ্বারা। আর এই কাজটা যদি আপনি খুন করার উদ্দেশ্যে হয়, কি করলেন, খুন করার উদ্দেশ্যে মনুষ্য হরণ করলেন, আর কি করলেন 362 দ্বারায় অপহরণ করলেন, তাহলে আপনার শাস্তি হবে 364 দ্বারা।
আপনি কি করলেন, এই বাচ্চাটাকে বা অপরিণত বয়স্ক শিশুটাকে কি করলেন, খুন করার উদ্দেশ্য অপহরণ করলেন, মনুষ্যহরণ করলেন। যেহেতু শিশু বাচ্চা এই জন্য মনুষ্যহরণ। আর প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কি করলেন, খুনের উদ্দেশ্যে অপহরণ করলেন। ঠিক আছে, তাহলে তার শাস্তি হবে কি 364 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 364 ক, 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে অপহরণ বা হরণ করা। 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি বা শিশুকে কি করা, অপহরণ বা হরণ করা। তাহলে এখানে আপনার উদ্দেশ্যটা কি, যদি আপনি 10 বছরের কম বয়স্ক কোনো শিশু বা ব্যক্তিকে কি করেন, খুন, গুরুতর আঘাত, দাসত্ব বা কোনো অপ্রকৃতিস্থ কাম লালসার উদ্দেশ্যে অপহরণ বা মনুষ্যহরণ করেন, তাহলে তার শাস্তি হবে কি মৃত্যুদণ্ড। দণ্ডবিধি আইনের 364 ক। বুঝা গেল সেন্টু মিয়া? তার তাহলে আমরা তো পড়ে আইছি যে আপনি কইছেন যে 10 থেকে 14 বছরের ভিতরে হলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়া মনুষ্যহরণ, তো এখানে দেখা করছে অপহরণ। শুনেন না কি বললাম, 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে অপহরণ বা হরণ। এখন আপনি অপহরণ বা হরণ, এই যে হরণ বললাম যেখানে, সামনে তো মনুষ্য বলি নাই, এখন মনুষ্য না না, বললে কি আপনি কি এখন অন্য জায়গায় চলে যাবেন? ও তাহলে মানে হরণ শব্দ থাকলে এটা মনুষ্যহরণ ধরে নিতে হবে আমার। হরণ এবং মনুষ্য হরণ, অপহরণ, হরণ, মনুষ্য হরণ, মাঝখান থেকে যদি এক শব্দ ছুটে যায় তাহলে এগুলো কিছু নিজেরা ধরে নিতে হইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, সেটা কি করে, তার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে এই 10 বছরের শিশুকে খুন করা অথবা গুরুতর আঘাত করা, অথবা এই শিশুকে দিয়ে কি করা, দাসত্ব অর্থাৎ খাস খাম করানো উদ্দেশ্য, অথবা এই শিশুর সাথে আপনার যৌন কামনা করার উদ্দেশ্য, সেই ক্ষেত্রে আপনি শাস্তি হবে মৃত্যুদণ্ড। যে 2 দিন আগে না 3-4 দিন আগে একটা ঘটনা ঘটছে এরকম কুমিল্লা না কোন জায়গার মাঝে যে একটা বাচ্চারে নিয়ে যে, সরি সীতাকুণ্ডে, ওই যে একটা বাচ্চারে নিয়ে কামলা লসা করার পরে আবার গলা কাটিয়া জবাই করে মারা লাইছে এক ব্যক্তি। ওই সংবাদটা আমি দেখি নাই, তো এটা এটা আমার এলাকায় সঠিক। এই সর্বনাশ, এটা তো রেদওয়ান ভাইয়ের এলাকা হয়েছে। হুম, আচ্ছা একদম ঠিক আমার আছে। গ্রামে ইকুপার। হ্যাঁ আচ্ছা, ওইদিকে আমরা এখন না যাই, যেহেতু আমাদের সময় কম, আমরা তো সামনে অ্যাডভান্স হইতে হবে। ঠিক আছে, যাই হোক বুঝতে পারছেন, এই জন্য ধন্যবাদ। তাহলে 364 হচ্ছে কি, খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ অথবা অপহরণ। অপহরণটা কি, 362 দ্বারা যদি অপহরণ করেন ভয় ভীতি প্রলোভন দেখাইয়া, তাহলে তার শাস্তি হবে 364 দ্বারা। আর 364 শর্ট ক হচ্ছে 10 বছরের কম, বয়সটা মনে রাখবেন, 10 বছরের কম বয়স্ক কোনো শিশুকে অপহরণ যদি করে, উদ্দেশ্য কি, খুন করা, গুরুতর আঘাত করা, দাসত্ব করা বা তাকে কোনো যৌন কামনা করার উদ্দেশ্যে অপহরণ বা মনুষ্যহরণ করে, তাহলে তার শাস্তি হবে কি মৃত্যুদণ্ড। 364 শর্ট ক। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 365 দ্বারা, যে গোপন ভাবে বা অবৈধভাবে অবরোধ করার উদ্দেশ্যে অপহরণ বা প্রতারণামূলক ভাবে হরণ করা। গোপন ভাবে, গোপন ভাবে বা অবৈধভাবে অবরোধ করার উদ্দেশ্যে। তাহলে আমরা 346 কি পড়ছি, গোপন ভাবে যদি অবরোধ করে তাহলে তার শাস্তি হচ্ছে 346। আর 365 কি বলছে, গোপন ভাবে বা অবৈধভাবে অবরোধ করার উদ্দেশ্যে অপহরণ, অর্থাৎ আপনাকে অন্যায়ভাবে আটক রাখার জন্য বা প্রতারণামূলক ভাবে আপনাকে অপহরণ করার জন্য কি করছে, গোপনে অবরোধ করছে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 365 দ্বারা। কথা কি বোঝা যায় নাকি? আবার অন্যদিকে অন্য মনস্ক হইলে পরে তো আবার ওটা হবেন স্যার এটা বুঝি নাই। না স্যার, কথা বুঝা যা। হ্যাঁ, 346 বলছে গোপনে অবরোধ, যাতে আপনার আত্মীয় স্বজন বা পুলিশ খুঁজে না পায়, এই জন্য আপনাকে গোপনে অবরোধ করছে, যে এমন ভাবে নিয়ে লুকিয়ে রাখছে যাতে কেউ না পায়। এটা হচ্ছে 346। আর 365 কি হচ্ছে, যে আপনাকে গোপনে অবরোধ করার উদ্দেশ্যে অপহরণ করছে, অর্থাৎ আপনাকে এমন ভাবে নিয়ে আটকাই রাখবে যাতে মনে করেন যে কেউ আপনাকে খুঁজে না পায়। উদ্দেশ্যটা কি, অপহরণ বা প্রতারণামূলক ভাবে হরণ করলে।
তাহলে তার শাস্তি হবে 365 ধারা। দণ্ডবিধি আইনের 366 ধারা কোন নারীকে বিবাহ ইত্যাদিতে বাধ্য করার জন্য অপহরণ বা প্রলুব্ধকরণ। এখন আপনি কি করলেন, একজন মহিলারে আনলেন যে আপনি তাকে বিয়ে করবেন তার ইচ্ছার বিরুদ্ধে, অথবা উঠিয়া বললেন যে আপনার সাপোজ এটা জনুল কারিমকে দিয়েই বলি না ওবায়দুলকে দিয়ে বলি, ওবায়দুল একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করছে অথবা তার একটা মেয়েকে পছন্দ হয়েছে, সে ওই মেয়েকে জোর করে নিয়ে আসছে, বলছে যে তোমাকে আমি বিয়ে করব তো করবই, ঠিক আছে, যে তাকে বিয়ে করবে তো করবেই, সে অপহরণ করিয়া নিয়ে আসছে, অথবা ওটা বলছে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে তোমার সতীত্ব শেষ, তার সাথে যৌন সহবাস করবে। এই হচ্ছে কি ওবায়দুলের উদ্দেশ্য। যদি উদ্দেশ্য হয় ওবায়দুলের এইরকম যে কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা অথবা তার সাথে যৌন সহবাস করা, এই উদ্দেশ্যে তাকে অপহরণ করে অথবা বাধ্য করে। ওই মহিলাকে কি বললো যে যদি আমার সাথে তুমি যৌন সহবাস না করো তাহলে তোমার অবস্থা খারাপ, অথবা তাকে বাধ্য করে, এই ক্ষেত্রে তার শাস্তি হবে 365। বুঝা গেছে? 366 যে উদ্দেশ্য কি, মহিলার ইচ্ছার খারাপ বিরুদ্ধে উদ্দেশ্য। বিয়ে করা অথবা তার সাথে যৌন সহবাস করা, এইরকম যদি হয় তাহলে তার শাস্তি হবে 366 দ্বারা। তারপর হচ্ছে 366 শর্ট হাইফেন ক, অপ্রাপ্তবয়স্ক বালিকা সংগ্রহ করা। অর্থাৎ যখন আপনারা একটু আনমিউট হন, মিউট হন, যখন অপ্রাপ্তবয়স্ক বালিকা সংগ্রহ করার হবে, বালিকার বয়স কত, 18 বছরের কম, উদ্দেশ্য কি, অবৈধভাবে সহবাস করা বা জোরপূর্বকভাবে প্রলুব্ধ করে, ঠিক আছে। অর্থাৎ আপনি ওই 18 বছরের কম বয়সের বালিকাকে সংগ্রহ করলেন কি জন্য, যৌন সহবাস করার জন্য অথবা তাকে কোনো যৌন সহবাসে বাধ্য করার জন্য, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 366 শর্ট হাইফেন ক। উদ্দেশ্য কি, 18 বছরের কম বয়স্ক বালিকা সংগ্রহ করা, উদ্দেশ্য তাকে দিয়ে যৌন সহবাস করানো, ঠিক আছে। তারপর আর হচ্ছে তাইলে এখানে এখানে একটা কথা আছে স্যার। বলেন। স্যার এই যে আমরা প্রায় দেখি যে বিভিন্ন সময় রাস্তাঘাটে অনেক মেয়েদেরকে মানে এ সমস্ত অশ্লীল কাজ করার পরে ফালায় রাখে বা জোর করে তুলে নিয়ে আসে তার সম্মতি ব্যতি রেখে, তখন স্যার এটা কি ওই 66 হইব না 66 ক হইব?